আনিন তোমার ইয়েটা পাইছো? জি স্যার, আমি শুরু করে দিয়েছি। ওকে ফাইন, ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি স্যার। ওকে, আমরা গত ক্লাসে এই ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল তার ডেফিনেশনটা দিছিলাম, এবং ক্রিটিক্যাল টাইম ফল্ট ক্লিয়ার করার জন্য ম্যাক্সিমাম যেটা পাওয়া যায় সেটাকে ডিফাইন করছিলাম। এখন আমরা এই ফিগারে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, সাইন ওয়েভের হাফ সাইন ওয়েভ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার, যেটা সেটা পিই, আর পিএমটা হচ্ছে একটা স্ট্রেট লাইন কনস্ট্যান্ট 1 পার ইউনিট আমরা ধরে নিয়েছিলাম আমাদের ম্যাথটার জন্য। এখন ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম, ম্যাক্সিমাম পিএমটা দুইটা পয়েন্টে কাট করে, পিএম কার্ভ স্ট্রেট লাইনটা পি কার্ভকে দুই পয়েন্টে কাট করে, এই পয়েন্টে আর এই পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে ডেল্টা জিরো, মানে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা যেটা সেটা। আর ডেল্টা ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম যতটুকু পর্যন্ত স্টেবিলিটি থাকে ততটুকু পর্যন্ত, এই পয়েন্টে চলে গেলে স্টেবিলিটি আর থাকে না। তো এর মাঝে ডেল্টা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যদি ফলটা ক্লিয়ার করে তাহলে পিএমটা 1ই থাকে, কিন্তু পিটা মাঝে ডেল্টা জিরো থেকে ডেল্টা ক্রিটিক্যাল পর্যন্ত পিটা 0 থাকে, এবং ফলটা ক্লিয়ার করার পরে আবার সে আগে প্রিভিয়াস অ্যাঙ্গেলে ফেরত যায়, প্রিভিয়াস কার্ভে ফেরত যায়, পিটা পি ম্যাক্স সাইন ডেল্টাতে ফেরত যায়। এবং ডেল্টা ক্রিটিক্যালটা এমন হতে হবে যাতে a1 আর a2 ইকুয়াল হয়। তাহলে যদি ডেল্টা ম্যাক্সে ডেল্টা ক্রিটিক্যালটা এমন হয় যে a1 আর a2 ইকুয়াল হয়, জাস্ট ডেল্টা ম্যাক্স পর্যন্ত পৌঁছায়, তাহলে জাস্ট এটা স্টেবল থাকবে আর কি, ঠিক আছে। আর যদি ডেল্টা ক্রিটিক্যালটা এমন হয় যে তার আগেই ফলটা ক্লিয়ার করে ফেলছে, তাহলে সে অনেক সময় পাচ্ছে ডেল্টা ম্যাক্স এর আগেই a1 এর সমান a2 করার সুযোগ পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তার আগেই সে স্টেবিলিটিতে আনস্টেবল রিজনে পৌঁছানোর আগেই সে আসলে ফলটাকে ক্লিয়ার করে ফেলতেছে। এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে এখন a1টা কি? আসলে a1টা হচ্ছে পিএম এর আন্ডারে এরিয়া আন্ডার দা পিএম কার্ভ, ঠিক আছে, স্ট্রেট লাইনের এই রেক্টেঙ্গলটা, ঠিক আছে। দ্যাট ইজ a1 ইজ হচ্ছে ডেল্টা জিরো থেকে ডেল্টা ক্রিটিক্যাল পর্যন্ত যদি আমি পিএম কার্ভটাকে ইন্টিগ্রেট করি ডেল্টার রেসপেক্টে, এদিকে আমার ডেল্টা আছে, তাহলে a1টা হচ্ছে এরিয়া, তাহলে পিএম এর ইন্টিগ্রেশন মানে হলো এরিয়া আন্ডার দা পিএম কার্ভ, দ্যাট ইজ পিএম ইনটু ডেল্টা ক্রিটিক্যাল মাইনাস ডেল্টা জিরো। আর এরিয়া a2টা হচ্ছে ফল্ট ক্লিয়ার করার পরে যেই ইলেকট্রিক্যাল পাওয়ার যেটুকু এক্সপ্লেইন করতেছে সেটা। সো a2টা হচ্ছে বেসিক্যালি ডেল্টা ক্রিটিক্যাল থেকে ডেল্টা ম্যাক্স পর্যন্ত পি ম্যাক্স সাইন ডেল এই কার্ভ মাইনাস পিএম এর পি ম্যাক্স সাইন ডেল এর কার্ভটা হচ্ছে এই কার্ভের আন্ডারে পুরোটা ডেল্টা ক্রিটিক্যাল থেকে ডেল্টা ম্যাক্স পর্যন্ত পুরোটার এরিয়া, তার থেকে পিএম এর কার্ভটাকে ইন্টিগ্রেট করে যদি সাবট্রাক্ট করি, দ্যাট ইজ মাইনাস পিএম ডেল যদি করি, তাহলে আমি পাবো হলো a2টা, দ্যাট ইজ এই শেডেড a2 কার্ভটা, শেডেড a2 রিজিয়নটা। সো পি ম্যাক্স সাইন ডেলকে ইন্টিগ্রেট করলে আসে হলো মাইনাস কস ডেল, তার মানে কস ডেল্টা ক্রিটিক্যাল মাইনাস কস ডেল্টা ম্যাক্স মাইনাস পিএম ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা ক্রিটিক্যাল, এটা হচ্ছে a2। এবং a1 আর a2টা ইকুয়াল হবে যদি আমরা টার্মগুলাকে মতন কালেক্ট করি, তাহলে cos ডেল্টা ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু আসবে হলো pm বাই pmax ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা জিরো প্লাস cos ডেল্টা ম্যাক্স। সো ডেল্টা ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি ডেল্টা ম্যাক্স হচ্ছে এটা হচ্ছে ডেল্টা জিরো, তাহলে ডেল্টা ম্যাক্স ইজ ইকুয়াল টু নিশ্চয়ই পাই মাইনাস ডেল্টা জিরো, ঠিক আছে। এইটুকু হচ্ছে পাই পাই মাইনাস ডেল্টা জিরো, এটা হচ্ছে ডেল্টা ম্যাক্স এর ভ্যালু। সো ডেল্টা ম্যাক্স এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই, আর pm ইজ ইকুয়াল টু হচ্ছে এই দুই পয়েন্টে pm ইজ ইকুয়াল টু হচ্ছে p max sin ডেল্টা, ঠিক আছে। ঠিক আছে, sin ডেল্টা জিরো, pm ইজ ইকুয়াল টু হচ্ছে p max sin ডেল্টা জিরো। তাহলে এইগুলা যদি বসাই দিই আমরা ডেল্টা ম্যাক্স এর ভ্যালুটা, আর pm টাকে যদি বসাই দিই এখানে p max sin ডেল্টা জিরো, তাহলে এখান থেকে ডেল্টা ক্রিটিক্যাল এর ভ্যালুটা আসছে cos ইনভার্স পাই মাইনাস 2 ডেল্টা জিরো sin ডেল্টা জিরো মাইনাস cos ডেল্টা জিরো, এরকম আসছে, ঠিক আছে। এটা জেনারেশন দরকার নাই, বসাইলে এরকম আসবে আর কি, ঠিক আছে। এখানে ডেল্টা ক্রিটিক্যালটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ানে, ঠিক আছে। তো ডেল্টা ক্রিটিক্যালকে আমরা
অন্যভাবে যদি লিখি ডেল্টা ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে ইকুয়েশন 1655 থেকে ওমেগা এস পিএম বাই 4h টি ক্রিটিক্যাল স্কয়ার প্লাস ডেল্টা 0 1655 ইকুয়েশন থেকে আমরা দেখতে পাই এটা 1655 মানে হচ্ছে এই ইকুয়েশন ডেল্টা equal to omega s pm by 4h tc square plus delta 0. So delta critical minus delta 0 is equal to omega s pm tc square by 4h. তার মানে t critical is equal to square is equal to 4h into delta critical minus delta 0 by omega s pm. ঠিক আছে, এখান থেকেই আসছে জিনিসটা। t critical is equal to হচ্ছে square is equal to 4h by omega s pm into delta critical minus delta 0 এর স্কয়ার রুট হচ্ছে t critical। ঠিক আছে, এটা পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? সো এইটা একটা ইকুয়েশন। ডেল্টা ক্রিটিক্যাল এ এটা একটা ইকুয়েশন, টিসিআর এর এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, একটা প্রবলেম দেখি যদি আমরা calculate the critical clearing angle and the critical clearing time for the system of figure 16.8 when the system is subjected to a three-phase fault at point P on the short transmission line. The initial conditions are the same as those in example 16.3 and H is equal to 5 megajoules per MVA. So 16.8 ফিগারটা হচ্ছে আসলে বেসিক্যালি 7 6.8 হচ্ছে এই ফিগারটা শর্ট ট্রান্সমিশন লাইনের কি পয়েন্টে ফল্ট হয়েছে এটা চলে যাওয়ার পরে অরিজিনাল সার্কিট যেটা ছিল সেই সার্কিটে চলে গেছে ফিগার 16.3 এর। তার মানে প্রবলেম 16.3 এর, তাহলে আমরা যেটা বলতে পারি P is equal to P max sin delta is equal to 2.10 sin delta। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল কার্ভটা যেটা ছিল সেটা। সো এই জায়গায় ডেল্টা 0 আসে হলো 28.44 ডিগ্রি which is equal to 0.496 রেডিয়ান, ইলেকট্রিক্যাল রেডিয়ান। মেকানিক্যাল ইনপুট পাওয়ার PM হচ্ছে 1 পার ইউনিট। তাহলে ডেল্টা ক্রিটিক্যাল এই 1670 ইকুয়েশনে ডেল্টা ক্রিটিক্যাল ইজ cos ইনভার্স পাই মাইনাস 2 ডেল্টা 0 sin ডেল্টা 0 মাইনাস cos ডেল্টা 0। এই ইকুয়েশনে যদি বসাই দিই ডেল্টা ক্রিটিক্যাল ইজ cos ইনভার্স পাই মাইনাস 2 ডেল্টা 0, যেহেতু এখানে পাই আছে সেজন্য ডেল্টা 0টাকে 28.44 ডিগ্রি না লিখে ইলেকট্রিক্যাল রেডিয়ানে নিয়ে গেছে 0.496 এ। তাহলে মাইনাস 2 ইনটু 0.496 sin অফ ডেল্টা 0 মাইনাস cos অফ ডেল্টা 0। ঠিক আছে, এটা করে ডেল্টা ক্রিটিক্যাল এর অ্যাঙ্গেল আসছে হলো বেসিক্যালি 81.697 ডিগ্রি which is equal to 1.426 ইলেকট্রিক্যাল রেডিয়ান। এই ভ্যালুটা রেডিয়ানে নিল, তার কারণ হলো আমাদের টি ক্রিটিক্যালটা যেখানে আমরা ক্যালকুলেট করব সেখানে ডেল্টা ক্রিটিক্যাল এবং ডেল্টা 0 এই দুটাকে রেডিয়ানে নিলে জিনিসটা কনসিস্টেন্ট হয়। ঠিক আছে, তো টি ক্রিটিক্যাল is equal to 4 into h into delta critical minus delta 0। h হচ্ছে 5 megajoules per MVA, delta critical হচ্ছে 1.426 electrical radian আর delta 0 হচ্ছে 0.496 electrical radian divided by omega SPM। omega s হচ্ছে 377 60 hertz এর corresponding into PM হচ্ছে 1 মেকানিক্যাল পার ইউনিট। তাহলে এটা ক্রিটিক্যাল আসলে 0.222 সেকেন্ড। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম অফ 13.3 সাইকেলস অন এ ফ্রিকোয়েন্সি রেট অফ 60 হার্টজ। ঠিক আছে, 60 হার্টজ এর ইয়েতে 0.22 সেকেন্ডস যদি আমরা করি একটা সাইকেল কত সেটা বাইর করে নিয়ে সেখান থেকে 13.3 সাইকেলস এটা হয় 0.22 সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এটা পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো দেখো, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে।
আচ্ছা, ওকে। এরপরে আমরা চলে যাব তাহলে হলো কোশ্চেন 9, তাই তো এই পর্যন্ত? না স্যার। ওকে। ফার্দার অ্যাপ্লিকেশনস অফ দ্য ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়ন। আমরা যে এই ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যেটা, যে ফলটা যখন হবে তখন কোনো পাওয়ার ট্রান্সমিশন, কোনো পাওয়ার ডেলিভার করবে না সিস্টেমটা। দ্যাট ইজ পিই যেটা ছিল সেটা খেয়াল করে দেখো, যখন ফল্ট হয়েছে পিটা জিরোতে চলে গেছে, আবার ফল্ট যখন ক্লিয়ার হয়েছে তখন আগের কার্ভে ফেরত আসছে। এরকম নাও হতে পারে, অনেক সময় ডাবল সার্কিট লাইন থাকে, একটা সার্কিটে ফল্ট হলে অন্য সার্কিটে স্টিল পাওয়ার ডেলিভার হয়, ইলেকট্রিক্যাল পাওয়ার ডেলিভার্ড হয়। তো সেই ক্ষেত্রে কার্ভটা জিরো না হয়ে যে আরেকটা সাইন কার্ভকে সে ফলো করতে পারে, এবং ফল্ট রিমুভ করার পরে বা ফল্ট ক্লিয়ার করার পরে এটা হতে পারে যে কার্ভটা নতুন আরেকটা সাইনোসয়েডাল কার্ভে যেতে পারে। তো এটাই এখানে দেখানো হয়েছে এই কার্ভে। ফুল এরিয়া ক্রাইটেরিয়ন অ্যাপ্লাই টু ফল্ট ক্লিয়ারিং when power is transmitted during the fault। তো ফল্ট হওয়ার আগে কার্ভটা ছিল একদম উপরের কার্ভটা পি ম্যাক্স সাইন ডেল ইলেকট্রিক্যাল পাওয়ারে, পিএম ছিল এটা। ফল্ট হওয়ার পরে ডাবল সার্কিট লাইনে হয়তো বা ফল্ট হওয়ার পরে কার্ভটা শিফট হয়ে একদম নিচের কার্ভটা চলে গেল, যেটাকে দেখাচ্ছে আর1 পি ম্যাক্স সাইন ডেল। ঠিক আছে, এখানে আর1টা হচ্ছে একটা বেসিক্যালি পি ম্যাক্স এর কে মাল্টিপ্লাই করে একটা কার্ভ পাইছে সেটা। ঠিক আছে, তো যখন ফল্ট হচ্ছে তখনও কিছু পাওয়ার আসলে ট্রান্সমিশন হচ্ছে। ঠিক আছে, তো এই অবস্থাতে যেটা হবে পিএম দেখা যাচ্ছে যে ফল্টেড কন্ডিশনেও পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু পিএমটা পি থেকে বড়, কারণ পিটা এখন হচ্ছে আর1 পি ম্যাক্স সাইন ডেল। তো এই অবস্থাতে এক্সেলারেশন হবে। ঠিক আছে, কারণ পিএম পি থেকে বড়। এরপরে ডেল্টা সো ডেল্টা জিরোতে হলো ফলটা হয়েছিল যখন পি ম্যাক্স সাইন ডেলে ছিল। সো পিএম এবং পি ম্যাক্স সাইন ডেলের ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে ডেল্টা জিরো। এই অবস্থাতে ফল্টটা হয়েছে, ফল্টেড কন্ডিশনে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে। তো এ ওয়ানটা হচ্ছে সেই রিজিয়নটা, পিএম আর আর1 পি ম্যাক্স সাইন ডেল্টার মাঝে যে কার্ভটা, সেটা হচ্ছে ফল্টেড কন্ডিশনে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে। আর ডেল্টা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে হচ্ছে ফল্টটা রিমুভ হলো মানে ফলটাকে ক্লিয়ার করলো, করার ফলে তখন সে নতুন আরেকটা কার্ভে চলে গেল, যে কার্ভটা হচ্ছে আর2 পি ম্যাক্স সাইন ডেল। এই অবস্থাতে পি দেখা যাচ্ছে পিএম এর থেকে বড়, সুতরাং এই অবস্থাতে সে ডিক্লারেশন হতেছে, এবং ডেল্টা ম্যাক্সটা হচ্ছে পিএম এর সাথে এই আর2 পি ম্যাক্স সাইন ডেল্টার যে ইন্টারসেকশন পয়েন্ট, সেটা হচ্ছে ডেল্টা ম্যাক্স। এই এর মধ্যে ফলটাকে আসলে ক্লিয়ার করতে হবে। তার মানে এ1 আর এ2 কে এর মধ্যে অবশ্যই ইকুয়াল হতে হবে, এ2 কে এ1 এর সমান হতে হবে এর মধ্যে। ঠিক আছে, তো আমরা যদি ডেল্টা ক্রিটিক্যালটা বাইর করতে চাই, তাহলে আগের মতনই যদি আমরা এ1 আর এ2 কে ইকুয়াল যদি করি, করে যদি আমরা সলভ করি, তাহলে ডেল্টা ক্রিটিক্যাল এর অ্যাঙ্গেলটা cos হবে, cos ডেল্টা ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হবে হলো পিএম বাই পি ম্যাক্স ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা জিরো প্লাস আর2 cos ডেল্টা ম্যাক্স মাইনাস আর1 cos ডেল্টা জিরো ডিভাইডেড বাই আর2 মাইনাস আর1। এইটা ঠিক আছে, এটা ডিরাইভেশন আগের মতন ভাবেই আসবে। তো জাস্ট এই দুইটা এরিয়াকে ইকুয়েট করে দিতে হবে, দ্যাট ইজ পিএম মাইনাস আর1 পি ম্যাক্স সাইন ডেল কে ইন্টিগ্রেট করব ডেল্টা জিরো থেকে ডেল্টা ক্রিটিক্যাল পর্যন্ত, সেটাকে ইকুয়েট করব এ2 এর সাথে, দ্যাট ইজ এ2 হচ্ছে ইন্টিগ্রেশন অফ আর2 পি ম্যাক্স সাইন ডেল মাইনাস পিএম, এটাকে ডেল্টা রেসপেক্টে ইন্টিগ্রেট করব ফ্রম ডেল্টা ক্রিটিক্যাল থেকে ডেল্টা ম্যাক্স পর্যন্ত। এই দুটাকে ইকুয়েট করলে ভ্যালুগুলোকে বসাইলে এরকম আসবে। ঠিক আছে, cos ডেল্টা ক্রিটিক্যালের ভ্যালুটা এরকম আসবে। ঠিক আছে,
যদি ফল্ট কন্ডিশনে যদি কোনো পাওয়ার ট্রান্সমিশন না হয়, যদি ইলেকট্রিক্যাল পাওয়ার পিটা যদি 0 হয়, সেটাকে আমরা পেতে পারি যদি R1টাকে 0 বসায় দেই। R1 0 বসাইলে এই কার্ভটা 0 হয়ে যাবে, মানে ডেল্টা 0 থেকে ডেল্টা ক্রিটিক্যাল পর্যন্ত ইলেকট্রিক্যাল পাওয়ার ডেভেলপটা হবে হলো 0 হবে। সো R1 0 এবং R2 যদি 1 বসাই, তাহলে সেই অবস্থাতে হলো ফল্ট ক্লিয়ার করার পরে পুরো আগের কার্ভে চলে যেতেছে, তার মানে এই আগের সিচুয়েশন যেটা সেটা চলে যাবে। তার মানে R1 0 এবং R2 1 বসাইলে আমরা দেখবো যে আগের ইকুয়েশনটাই চলে আসে, কজ ডেল্টা ক্রিটিক্যাল এর ভ্যালুটা আগেরটাই চলে আসে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? কোশ্চেন নাই? নাই। তো এই ধরনের ফল্ট আসলে যেটা বলতেছে যে শর্ট সার্কিট ফল্ট, যেটা তিন ফেজ ইনভলভ করে নাই, এটা কিছু পাওয়ার ট্রান্সমিট করতে অ্যালাউ করে আনএফেক্টেড ফেজের মধ্যে দিয়ে। এই ধরনের ফল্ট গুলাকে রিপ্রেজেন্ট করা হয় সাধারণত একটা ইম্পিডেন্স দিয়ে, শর্ট সার্কিট বিটুইন দ্য ফল্ট পয়েন্ট এন্ড দ্য রেফারেন্স নোড। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে okay, আচ্ছা, কি কি ধরনের ফল্ট হতে পারে? ফল্ট হতে পারে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট আর থ্রি ফেজ ফল্ট। এই তিন ধরনের ফল্ট হতে পারে। এর মধ্যে সবচেয়ে সিভিয়ার হচ্ছে থ্রি ফেজ ফল্ট, আর সবচেয়ে কম সিভিয়ার হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এখানে এর অর্ডার অফ ইনক্রিজিং সিভিয়ারিটি এখানে সাজানো হয়েছে ফল্ট গুলাকে। ঠিক আছে, তো সবচেয়ে ফ্রিকুয়েন্ট ফল্ট হচ্ছে আসলে এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টটাই, আর থ্রি ফেজ ফল্ট হচ্ছে লেস ফ্রিকুয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখানে একটা এক্সাম্পল দেখি 16.8. Determine the critical clearing angle for the three-phase fault described in example 16.4 and 16.5 when the initial system configuration and the preferred configurations are described in example 16.3. So before the fault, P is equal to P max sin del is equal to 2.1 sin delta example এর জন্য। During the fault R1 P max sin del এটা is equal to 0.808 sin delta, আর after the fault এটা ছিল R2 P max sin del এটা ছিল 1.5 sin delta। ঠিক আছে, তাহলে বিফোর দ্য ফল্ট, ডিউরিং দ্য ফল্ট আর আফটার দ্য ফল্ট। তাহলে এখান থেকে আমরা R1 আর R2 ভ্যালু পেয়ে যাব। R1 P max sin del by P max sin del is equal to 0.808 by 2.1 which is 0.385, আর R2 is equal to হচ্ছে R2 P max sin del by P max sin del, that's 1.5 by 2.1 which is 0.714. তাহলে ডেল্টা 0 আগের মতনই আমরা পাইছিলাম 28.44 ডিগ্রি which is 0.496 রেডিয়ান। তাহলে ডেল্টা ম্যাক্স is equal to হচ্ছে 180 ডিগ্রি মাইনাস sin ইনভার্স 1 by 1.5 which is 130.190 ডিগ্রি। এটা হচ্ছে ডেল্টা ম্যাক্সটা হচ্ছে ফিগার 6 থেকে আসছে। ডেল্টা ম্যাক্সটা আসবে হলো এটার থেকে, এই কার্ভ থেকে, এই কার্ভের এতে ডেল্টা ম্যাক্সটা আসবে। ঠিক আছে, ডেল্টা জিরোটা আমরা জানি, ডেল্টা ম্যাক্স ইকুয়ালটা হবে পাই মাইনাস স্যার এইখানে উপরে অন কেন নিয়েছে? বলো।
এই যে সাইন ইনভার্স 1.00 ডিভাইডেড 1.5 এখানে 1 কেন নিয়েছে? 1 হচ্ছে পি ম্যাক্স এর ইয়েটা, পিএম এর সরি পিএম এর ইয়েটা হচ্ছে, পিএম টা বলে দিছিল না 1 প্রথম এক্সাম্পলে, খেয়াল করে দেখো মেকানিক্যাল পাওয়ার ইনপুট ছিল 1, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে স্যার। তো পিএম আর আর2 পি ম্যাক্স সাইন ডেল্টা হচ্ছে 1.5, তারপরে দেখো আর2 পি ম্যাক্স সাইন ডেল্টা হচ্ছে 1.5, এই দুইটার ইন্টারসেক্টিং পয়েন্টটাকে বাই করছে সাইন ইনভার্স 1/1.5, ঠিক আছে? 180 মাইনাস সাইন ইনভার্স 1/1.5, ঠিক আছে? মানে এই অ্যাঙ্গেলটা যদি ধরি ডেল্টা 1, তাহলে ডেল্টা ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস ডেল্টা 1, ডেল্টা 1 টা হচ্ছে সাইন ইনভার্স 1/1.5, এটা হচ্ছে 1, এটাকে ইন্টারসেক্ট করছে 1.5 সাইন ডেল্টাকে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটা বাই করছে, ঠিক আছে? বুঝা গেছে? তো ডেল্টা ম্যাক্স হচ্ছে এটা, which is 138.1900, which is 2.412 রেডিয়ান। cos ডেল্টা ক্রিটিক্যাল is equal to এই ইকুয়েশনে বসায় দিচ্ছি, pm by pmax, pm জানি 1, pmax জানি হলো আমাদের 2.1, তারপরে বাই করছে এখানে ডেল্টা 0 আর ডেল্টা ম্যাক্স বের হয়ে গেছে, ঠিক আছে? ডেল্টা ম্যাক্স ডেল্টা 0 বসাই দিছে, r2 জানি, r1 জানি, ডেল ম্যাক্স ডেল 0 জানি, তো এগুলো সবগুলো বসাই দিলে আমাদের cos ডেল্টা ক্রিটিক্যাল বাইর হলো, সেখান থেকে ডেল্টা ক্রিটিক্যালের ভ্যালু আসছে 82.726 ডিগ্রি। তো এখান থেকে ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটাও ইচ্ছা করলে বের করা যাবে, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরে হলো মাল্টি মেশিন স্ট্যাবিলিটি স্টাডিজ ক্লাসিক্যাল রিপ্রেজেন্টেশন। তো মাল্টি মেশিন স্ট্যাবিলিটি স্টাডিজ এটা আমি ওরকম ভাবে পড়াবো না, জাস্ট একটু আইডিয়া দিব। এগুলো আসলে সাধারণত ইয়া করা হয় কম্পিউটারে, কোড লেখা থাকে, সেটা দিয়ে সাধারণত সলভ করে করে প্রত্যেকটা পয়েন্টে দিয়ে একটা বের করা হয়, বের করা হয়। তো এটা ম্যানুয়ালি করার জন্য না, যদিও এখানে একটা এক্সাম্পল দেখাইছে ম্যানুয়ালি করার জন্য কিভাবে করা যায়, তো সেটা আমরা আসলে ইন্টারেস্টেড না এভাবে, ঠিক আছে? অপেক্ষা, তো এটা স্কিপ করে যাব। আচ্ছা, স্টেপ বাই স্টেপ সলিউশন অফ দ্য সুইং কার্ভ। এটা যেটা যে আমরা জানি কার্ভটা কি রকম, কার্ভগুলো আছে এরকম। এটা হলো এক্সিলারেটিং পাওয়ার, মানে pm মাইনাস p, এটা হচ্ছে n মাইনাস 2 পয়েন্টে, এটা হচ্ছে n মাইনাস 1 পয়েন্টে, এটা হচ্ছে n পয়েন্টে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল কার্ভ এটা, আর অ্যাজিউম কার্ভটাকে ধরতেছে p এর যে প্রিসিডিং হাফ সাইকেলের যেটা প্রিসিডিং ইন্টারভালের মিডিল থেকে শুরু করে যে ইন্টারভালটা আমরা কনসিডার করছি সেটার মাঝ পর্যন্ত কনস্ট্যান্ট আছে এরকম ধরে নেব, মানে pa n মাইনাস 2 টা এটু পর্যন্ত কনস্ট্যান্ট আছে, pa n মাইনাস 1 টা n মাইনাস 1 এর আগের সাইকেলের প্রিসিডিং সাইকেলের হাফ থেকে শুরু করে এই সাইকেলের অর্ধেক পর্যন্ত pa n মাইনাস 1 এর কনস্ট্যান্ট আছে, এটা ধরতেছি আমরা, ঠিক আছে? আবার pa n টা n মাইনাস 1 এর হাফ সাইকেল থেকে শুরু করে এই সাইকেলের অর্ধেক পর্যন্ত কনস্ট্যান্ট আছে, এরকম ধরবো। তার মানে এইটা হচ্ছে এই স্ট্রেট লাইন যেটা ধরে 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 যেটা চিন্তা করছি সেটা হলো আসলে অ্যাজিউম, ঠিক আছে? সো এইটা থেকে অ্যাজিউম যদি এটা ধরি, আর ওমেগা আর এন মাইনাস হাফ এটাকে ধরবো হলো আমরা এইটুকু, এই জায়গায় এখান থেকে n-1 থেকে n পর্যন্ত এইটুকু কনস্ট্যান্ট আছে ওমেগা। তো ওমেগা আরটাকে প্লট করতেছি এখানে, ওমেগা এর অ্যাকচুয়ালটা হচ্ছে এটা, আর n-1 এর অর্ধেকের n-1 এর হচ্ছে যেটা আছে, আর
এইখানে এখানে এটা কনস্ট্যান্ট আছে ধরে নিতেছি। একই রকম ভাবে ওমেগা আর এন মাইনাস 3/2 টা কনস্ট্যান্ট আছে হলো এইখান থেকে শুরু করে এখানে, দ্যাট ইজ ইন্টারভালের মাঝখানে যেই ভ্যালুটা আছে পুরো ইন্টারভালে সে একই কনস্ট্যান্ট ভ্যালু নিয়ে আসে এটা ধরবো। সো ওমেগা আর এন মাইনাস 3/2 যেটা ইন্টারভালের মাঝখানে যেটা আছে সেটা পুরো ইন্টারভালেই আসলে কনস্ট্যান্ট আছে এরকম ধরবো। একই রকম ভাবে এন মাইনাস হাফ এর মাঝখানে যেটা আছে সেটা পুরো ইন্টারভালে কনস্ট্যান্ট হয়ে নিচ্ছে, এটা হলো অ্যাজিউমটা। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এটা এদিকে যদি ডেল্টা যদি প্লট করি, ডেল্টাটা প্লট করলে আমরা যেটা পাই সেটাকে ধরতে পারি যে n মাইনাস 2 n মাইনাস 1 n এ এরকম আছে। সো ডেল্টাটার ভ্যারিয়েশন n মাইনাস 2 থেকে n মাইনাস 1 এর মধ্যে ভ্যারিয়েশনটা হচ্ছে ডেল্টা n মাইনাস 1, আর n মাইনাস 1 থেকে n এর মধ্যে ডেল্টা n এর ভ্যারিয়েশনটা হচ্ছে ডেল্টা ডেল n, সেটা হচ্ছে এইটুকু। তো সেই ভ্যারিয়েশনটা কিভাবে পাবো আমরা? ইকুয়েশন থেকে পাবো ডেল্টা ডেল n মাইনাস 1। আচ্ছা, আমরা যদি লিখি পাবো হলো এইভাবে। আচ্ছা, ওমেগা আর এন মাইনাস হাফ মাইনাস ওমেগা আর এন মাইনাস 3/2 is equal to হচ্ছে d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার ইনটু ডেল্টা t, which is 180 f by h pa n minus 1 delta t, that is স্পিডের যে ভ্যারিয়েশন হইতেছে সেটা হচ্ছে d স্কয়ার ডেল্টা বাই dt স্কয়ার ইনটু ডেল্টা t করে আমরা পাইতেছি, কারণ এটা হচ্ছে ডেল্টা ওমেগা। ঠিক আছে, which is d delta by dt হচ্ছে d ওমেগা বাই dt, তাকে ডেল্টা টি দিয়ে গুণ দিয়ে ওমেগার ভ্যারিয়েশনটা পাইতেছি আমরা। তো ওমেগার ভ্যারিয়েশন ইকুয়াল টু হচ্ছে 180 f বাই h pa n minus 1 এর যে ভ্যালুটা ছিল সেটাকে নিয়ে ডেল্টা টি দিয়ে মাল্টিপ্লাই করে সেটাকে আমরা পাচ্ছি। ঠিক আছে, সো ডেল্টা ডেল n minus 1 ইকুয়াল টু হচ্ছে ডেল্টা n minus 1, দ্যাট ইজ এটা ডেল্টা n minus 1 মাইনাস ডেল্টা n মাইনাস 2, এখানকার এটা ভ্যারিয়েশন হচ্ছে ডেল্টা ডেল n মাইনাস 1। ঠিক আছে, which is ডেল্টা t into ওমেগা r, এই সময়ের মাঝের এটা হচ্ছে ওমেগা r n মাইনাস 3/2 এর মাঝে দেখো ওমেগা r n মাইনাস 3/2 তাকে ডেল্টা t দিয়ে গুণ দিলে ওমেগা মানে হলো d ডেল্টা বাই dt, তাকে d ডেল্টা বাই dt কে ডেল্টা t দিয়ে আবার যদি গুণ দিয়ে দেই তাহলে d ওমেগা পাবো, দ্যাট ইজ ডেল্টা ওমেগা পাবো। ডেল্টা ওমেগা মানে হলো ডেল্টা n মাইনাস 1, এটা পাইলাম। ঠিক আছে, একই রকম ভাবে ডেল্টা n ইকুয়াল হচ্ছে ডেল্টা n মাইনাস ডেল্টা n মাইনাস 1 ইকুয়াল টু ডেল্টা t ইনটু ওমেগা r n মাইনাস হাফ। ওমেগা r n মাইনাস হাফ হচ্ছে এই জায়গার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো এটাকে গ্রাফিক্যালি এইভাবে সলভ করা যায়। ঠিক আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা ডেল n ইকুয়াল টু হচ্ছে এখানে একটু ভুল আছে, ডেল্টা ডেল n ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ডেল n মাইনাস 1 প্লাস কে পা n মাইনাস 1। ঠিক আছে, এখানে একটু ভুল আছে, এটা আমি ঠিক করে দেই। ডেল্টা n ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ডেল্টা n ডেল্টা n মাইনাস 1 প্লাস কে পা n মাইনাস 1। ঠিক আছে, ঠিক আছে, কারণ এখানে আমরা কে ইকুয়াল টু 180 f বাই h ডেল্টা t স্কয়ার। ঠিক আছে, মানে এটাকে আমরা লিখতে পারি ডেল্টা n ইকুয়াল টু ডেল্টা ডেল n মাইনাস 1 প্লাস ডেল্টা t ইনটু ওমেগা r n মাইনাস হাফ মাইনাস ওমেগা r n মাইনাস 3/2 এভাবে লিখতে পারি।
which is equal to 180f by h delta t square into en minus 1 এভাবে ডিরাইভেশন আনা যায় where k is equal to 180f by h delta t square ঠিক আছে তো এই ইকুয়েশনটা আমার সুইং ইকুয়েশন থেকে চলে আসে সুইং ইকুয়েশনের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম আর কি, ঠিক আছে কোশ্চেন আছে কিনা এটা কিভাবে আসে দেখো ডেল্টা এন ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা ডেল এন মাইনাস 1 delta del n minus 1 plus delta t into omega r to n minus half minus omega r n minus 3/2 এখান থেকে আসে ঠিক আছে ওকে কোশ্চেন না থাকলে তাহলে আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিকটাতে যাই এখানে এই যে কম্পিউটার সলিউশন দিয়ে ইয়ে করছি এগুলো আমরা দেখবো না ঠিক আছে ফ্যাক্টরস এফেক্টিং ট্রানজিয়েন্ট স্ট্যাবিলিটি আমাদের ইকুয়েশন গুলো লাগতে পারে কিভাবে ফ্যাক্টরগুলো স্ট্যাবিলিটিকে এফেক্ট করে সেটা বোঝার জন্য ঠিক আছে আচ্ছা দুইটা ফ্যাক্টর যেটা রিলেটিভ স্ট্যাবিলিটি অফ জেনারেটিং সিস্টেমকে ইন্ডিকেট করে সেই দুইটা হচ্ছে ফ্যাক্টরস এক নম্বর হচ্ছে অ্যাঙ্গুলার সুইং অফ দ্য মেশিন ডিউরিং এন্ড ফলোইং দ্য ফল্ট কন্ডিশনস এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম ঠিক আছে মেশিন কতটা সুইং করতেছে ডিউরিং আ ফলোইং ফল্ট কন্ডিশনস এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা কত সেটা বলবো ঠিক আছে যার ফলে H constant এবং ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স xd প্রাইম জেনারেটিং ইউনিটের দুইটারই ডাইরেক্ট ইফেক্ট আছে দুইটা ফ্যাক্টরের উপরে ঠিক আছে আচ্ছা তো এর মধ্যে আমরা জানি এটা যে টি ক্রিটিক্যালের আমরা একটা ইকুয়েশন পাইছি টি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ আমরা যদি দেখি টি ক্রিটিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে স্কয়ার রুট অফ 4h into delta critical minus delta 0 into delta critical minus delta 0 ঠিক আছে divided by omega s pm omega s into pm এটা আমরা দেখছি ঠিক আছে pm is equal to pmax sin del এটা জানি আর pmax is equal to হচ্ছে কি pmax is equal to হচ্ছে e1 e2 y12 is equal to হচ্ছে e1 e2 into y12 y12 ঠিক আছে pmax is equal to pm is equal to pmax sin del এটা জানি আমরা pm is equal to হচ্ছে pmax sin del
সাইন এই ইকুয়েশন গুলা জানা থাকলে কি কি ফ্যাক্টর এফেক্ট করে স্টেবিলিটিকে, ট্রানজিশন স্টেবিলিটি বা স্টেবিলিটিকে, সেটা বোঝা যায়। ঠিক আছে, সাইন দেন। ঠিক আছে, তো এখান থেকে দেখা যাচ্ছে যেটা এইচ যত কমবে, এইচ যদি কমে যায় তাহলে ডেল্টা এন এর ইকুয়েশনে আমরা যেটা দেখলাম, ডেল্টা এন এরও একটা ইকুয়েশন আছে, সেটা দেখতে পারি আমরা যে ডেল্টা এন এখানে দেখে আসলাম একটুক্ষণ আগে। ডেল্টা এন এর ইয়েতে হলো ডেল্টা ডেল এন মাইনাস ওয়ান প্লাস কে পি এন মাইনাস ওয়ান, মানে কে যেখানে 188 বাই এইচ ডেল্টা টি স্কয়ার, মানে এইচটা নিচে আছে ডেল্টা এন এর। তার মানে এইচ যত কম হবে ডেল্টা ডেল এন তত বেশি হবে। ঠিক আছে, এইচ যত কম হবে তত ডেল্টা ডেল এন তত বেশি হবে। ডেল্টা ডেল এন বেশি হওয়া মানে যে কোনো টাইম ইন্টারভালে, তো সুইংটা বেশি হবে। ঠিক আছে, আর যদি আমাদের এক্সডি প্রাইম যদি বেশি হয়, এক্সডি প্রাইম এটা যদি বেশি হয়, এক্সডি প্রাইম বেশি হওয়া মানে হচ্ছে y12 ভ্যালুটা কম হবে। y12 ভ্যালু কম হওয়া মানে pmax এর ভ্যালুটা হয়ে যাবে কম। pmax এর ভ্যালু কম হয়ে গেলে যে আমরা যে সাইনোসয়েডাল কার্ভ যেগুলো দেখতেছিলাম পি এই ধরনের কার্ভ গুলা, এগুলা সবগুলা তিনটা কার্ভই লোয়ার্ড হবে। ঠিক আছে, লোয়ার্ড হলে যেটা হবে, তিনটা কার্ভই লোয়ার্ড, তাহলে তিনটা কার্ভই যদি লোয়ার্ড যদি হয় তাহলে এখানে যেটা হবে যে এই আমাদের ইয়েটা কিরকম, আমাদের পিএম এর কার্ভটা হচ্ছে এরকম। সো এই কার্ভগুলো যদি লোয়ার হয়ে যায় তাহলে ডেল্টা জিরোর ভ্যালুটা ছিল এটা, এই কার্ভটা যদি লোয়ার হয়ে যায় তাহলে লোয়ার হলে এই দিকে সরে যাবে, তাহলে পিএম কার্ভকে সে আরো পরে কার্ভ করবে, ডেল্টা জিরোর ভ্যালুটা কমে যাবে আর ডেল্টা জিরোর ভ্যালুটা বেড়ে যাবে আর ডেল্টা ম্যাক্স এর ভ্যালুটা কমে যাবে। সো ডেল্টা ক্রিটিক্যাল মাইনাস ডেল্টা জিরোর ভ্যালুটা কমে যাবে। সো এইচ যদি কম হয় অথবা এক্সি যদি বেশি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা এইচ যদি কম হয় তাহলে টি ক্রিটিক্যালের ভ্যালুটা কমে যাবে, অথবা এক্সজি প্রাইমের ভ্যালু যদি বেশি হয় তাহলে y12 ভ্যালুটা কমে যাবে। y12 ভ্যালু কমে গেলে ডেল্টা ক্রিটিক্যাল মাইনাস ডেল্টা জিরোটা যেটা, সেখানে ডেল্টা জিরোটা আমরা বললাম বেড়ে যাবে, তাহলে ডেল্টা ক্রিটিক্যাল মাইনাস ডেল্টা জিরোটা কমে যাবে। ঠিক আছে, তো টি ক্রিটিক্যালটা এইচ কমলে বা এক্সজি প্রাইম বাড়লে টি ক্রিটিক্যালটা কমে যাবে, তো প্রবাবিলিটি অফ স্ট্যাবিলিটিটা কমে যাবে। এটা হচ্ছে গিয়ে সমস্যা। ঠিক আছে, তো ডিজাইন স্ট্র্যাটেজিস আছে কিছু, যেটা হচ্ছে যে ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্সকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করতে পারি, সিরিজ ক্যাপাসিটর অ্যাড করতে পারি লাইনে কম্পেনসেশন করার জন্য, অথবা অ্যাডিশনাল ট্রান্সমিশন লাইন ইউজ করতে পারি। এগুলো ইউজ করলে যেটা হবে, যখন একটা ফল্ট হবে তখন যেটা হবে যে ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স কমে যেতেছে, রিঅ্যাকট্যান্স কমে গেলে আমাদের যেটা হবে স্ট্যাবিলিটিটা ইমপ্রুভ করবে। যে ইকুয়েশন দিয়ে যেটা বললাম সেটা থেকেই এক্সপ্লেনেশনটা আসে যে টি ক্রিটিক্যালটা তাহলে বেড়ে যাবে, টাইম টু ক্লিয়ার দা ক্রিটিক্যাল টাইম টু ক্লিয়ার দা ফল্ট বেড়ে যাবে। ঠিক আছে, মানে আমাদের এক্সডি প্রাইম বাড়লে আমরা বলছিলাম যে স্টেবিলিটিটা কমে যায়, তাহলে এক্সডি প্রাইমটাকে কমাইতে হবে, কমাইতে গেলে আমাদের ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স কমাইতে হবে, অথবা সিরিজ ক্যাপাসিটর লাগায় আমরা যেটা করতে পারি কম্পেনসেশন করতে পারি লাইনে, যাতে রিঅ্যাকট্যান্সটা কমে আসে, অথবা অ্যাডিশনাল ট্রান্সমিশন লাইন প্যারালাল যদি লাগাই তাহলেও রিঅ্যাকট্যান্সটা কমে যাবে। এগুলা ডিজাইন স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো
এটা হচ্ছে লোয়ারিং সিস্টেম রিঅ্যাকটেন্স ইনক্লুড করার মধ্যে এইগুলো হচ্ছে ওয়ে, ঠিক আছে? ঠিক আছে, আর আরেকটা করতে পারি আমরা ডিউরিং ফল্টে রিঅ্যাকটেন্স কমানোর জন্য আমরা যেটা করতে পারি R1 Pmax কে বাড়ানোর চেষ্টা করতে পারি, তাহলে অ্যাক্সিলারেটিং পাওয়ারটা কমবে, তাহলে স্টেবিলিটিটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? অথবা R2 Pmax কে বাড়ানোর চেষ্টা করতে পারি, তাহলে ডেল্টা ম্যাক্স বাড়বে, ডেল্টা ম্যাক্স বাড়লে ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা ক্রিটিক্যালটা বেড়ে যাবে, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা তখন আমরা বেশি সময় পাবো। ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকটেন্স, সো এটা গেল এখান থেকে রিডিউসিং দ্য রিঅ্যাকটেন্স অফ দ্য সিস্টেম ডিউরিং ফল্ট কন্ডিশন, যেটা বললাম যে R1 Pmax এটা করতে পারি, ঠিক আছে? রিডিউসিং দ্য রিঅ্যাকটেন্স অফ ট্রান্সমিশন লাইন হচ্ছে Pmax কে বাড়ানোর জন্য আমরা এটা করতে পারি। সি লাগালে ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকটেন্স কমে যাবে, তাহলে ওয়াই বাড়বে, ওয়াই বাড়লে Pmax বাড়বে, তাহলে ডেল্টা জিরোটা বেড়ে যাবে, ঠিক আছে? ডেল্টা ম্যাক্স ডেল্টা জিরোটা কমে যাবে, ডেল্টা ম্যাক্সটা বেড়ে যাবে, ডেল্টা ক্রিটিক্যাল মাইনাস ডেল্টা জিরোটা বাড়বে। প্যারালাল লাইন লাগাইলেও একই জিনিস হবে, আর আনফল্টেড লাইনের মধ্যে দিয়ে তখন কিছু পাওয়ার যাবে, যার ফলে এক্সাইটিং পাওয়ারটা কম হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা করতে পারি, ঠিক আছে? কোশ্চেন আছে কিনা? তো এটুকু পর্যন্তই আমরা থামি আজকে, এই পর্যন্তই, ঠিক আছে? এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এরপরে আমাদের আমরা চলে যাব হলো এরপরে এখানে, দ্যাট ইজ আমরা যদি দেখি এরপরে আমাদের কি রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন, ফ্লেক্সিবল রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন এর ইয়েতে চলে যাব আমরা, ঠিক আছে? ফ্যাক্টরস এফেক্টিং স্টেবিলিটি এটা শেষ, এটা হতে পারে, ঠিক আছে? তো আমরা আজকে এখানেই থামবো, ঠিক আছে? আমার ডাক্তারের কাছে যেতে হবে, বাচ্চাকে নিয়ে, আমার ছোট ছোট একটু অসুস্থ, এই টাইফয়েড হয়েছে, সেজন্য ইনজেকশন নিতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? সরি, আমি আচ্ছা স্যার। ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, আমরা শনিবার দিন হয়তো ক্লাস করব, আর তারপরে ক্লাসটা কি 8টা থেকে 9:30 থাকবে, বৃহস্পতিবার শুক্রবার? স্যার রোজার মধ্যে তো তো স্যার 8টা থেকে 9:30টাই ভালো স্যার। 8টা থেকে 9:30 ভালো। হ্যাঁ স্যার, মানে তারাবির নামাজ আছে। কিছু ইফতারের করার পর নেই পর, মানে। ইফতারের পর পর হইলে স্যার একটু মানে প্রবলেম হয়ে যায় আর কি, বাসায় কাজকর্ম থাকে তো। হ্যাঁ, স্যার আচ্ছা 8টা ঠিক বাজেই আছে, ভালো আর কি স্যার। ঠিক আছে, তোমরা যেটা বলবা আর কি, ঠিক আছে? আমাদের আর খুব বেশি ক্লাসও হয়তো বা আর লাগবে না, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স পরে কেউ থাকলে বলতে পারো। স্যার, স্যার আছি। কত বলো? স্যার ইমরান হোসেন। ইমরান হোসেন, স্যার স্যার 28। 28। শোভন মাহমুদ। জি স্যার। ইমরান হোসেনের ইয়েটা কত, সিরিয়ালটা কত বলো? 28 ইমরান হোসেন। আর 17 17 স্যার তহিদুল ইসলাম 15। আছো? জি স্যার। তহিদুল ইসলাম আছো? স্যার 15। সিরিয়াল 5 15 15 মানে মধ্যে আশিকুর রহমান, জি স্যার। তারপর স্যার অভিক সাহা সিরিয়াল 5। অভিক সাহা, সিরিয়াল 5, হ্যাঁ ঠিক আছে, অভিক সাহা আছে, ঠিক আছে। তারপর ইমরান হোসেন, ইমরান হোসেন কত সিরিয়াল? স্যার সিরিয়ালটা মনে নেই। আরে তোমার সিরিয়াল তুমি বলতে না পারলে হবে? স্যার একদম শেষে মনে হয় স্যার। শেষে স্যার ইমরান হোসেন, হ্যাঁ পাইছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আর কেউ আছো?
কেউ নাই